কি বললাম মা? একটা বাইক আর 50,000 টাকার জন্য সীমার বিয়েটা ভেঙে দিছে পাত্রপক্ষ? কি বলছো মা? এখন যদি বিয়েটা ভেঙে যায়, কত কষ্ট করে বিয়েটা ঠিক করছি, সীমার কি হবে? মা, তুমি কোনো চিন্তা করো না, যত কষ্টই হোক আমি টাকা আর বাইক ম্যানেজ করবোই। মা মা তুমি কোনো টেনশন করো না, তুমি পাত্রপক্ষকে আসতে বলো। আমি দরকার পড়লে আমার কিডনি বিক্রি করে একটা বাইক আর 50,000 টাকা ম্যানেজ করে আমার বোনের আমি বিয়ে দিবই। কিরে রুবেল, তুই এখানে ডিউটি ফাঁকি দিয়ে ফোনে কথা বলছিস? মা মা ফোনটা রাখো, ওই ম্যাডাম চলে আসছে। ম্যাডাম আসসালামু আলাইকুম। রুবেল, কি হয়েছে? তুমি কার সাথে কথা বলতেছিলে? স্যার, আমি আমার মায়ের সাথে কথা বলতেছিলাম। ও আচ্ছা, তুমি যেন কি বললে বিয়ের বিষয়ে কথা বলতেছিলে। কার বিয়ে ভেঙে গেছে? স্যার, আমার ছোট বোন, ওর বিয়ে ঠিক হয়েছে, কিন্তু পাত্রপক্ষ একটা বাইক আর 50,000 টাকার জন্য বিয়েটা ভেঙে দিছে। তবে স্যার, আমিও কথা দিছি, যত কষ্টই হোক দরকার পড়লে আমি আমার কিডনি বিক্রি করে একটা বাইক আর 50,000 টাকা ম্যানেজ করে আমি আমার বোনের বিয়ে দিবই। কি বলো, সামান্য 50,000 টাকার জন্য আর বাইকের জন্য তোমার বোনের বিয়ে ভেঙে গেছে? জি স্যার। শোন রুবেল, দারোয়ান গরিবের না তো সব স্বপ্ন থাকা ভালো না। তোর বোনকে কেন একটা বাইক 50,000 টাকা যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে? তার চাইতে তোর বোনকে একটা রিক্সাওয়ালা বা কামলা ধরে বিয়ে দিলেই তো সমস্যা চুকে যায়। কি বলতেছেন ম্যাডাম? ছেলে ভালো, ছেলের পরিবার ভালো, তাছাড়া বর্তমান জমানার টাকা পয়সা ছাড়া এমনি এমনি কি বিয়ে হয় নাকি? ওই হিসেবে তো ছেলেপক্ষ ভালোই, মাত্র 50,000 টাকা আর একটা বাইক চাইছে। ম্যাডাম, আমার যদি সামর্থ্য থাকতো আমি আরো অনেক কিছু দিতাম। নেহা, তুমি রুবেলের সাথে এইভাবে কেন কথা বলতেছো? রুবেল, তুমি কি বললে? তুমি তোমার বোনের বিয়ের জন্য তোমার কিডনি বিক্রি করে দিবে? জি স্যার, আমি আমার বোনের জন্য দরকার হলে আমার কিডনি বিক্রি করে দেবো। এছাড়া উপায় কি বলেন স্যার? রুবেল, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। আমি এখন বাইরে যাচ্ছি, বাসায় এসে তোমাকে ফোন দিলে তুমি আমার সাথে দেখা করো। সামান্য 50,000 টাকা আর একটা বাইকই তো, আমি দেখবো, আমি ব্যবস্থা করে দিব। তুমি কোনো চিন্তা করো না। কি বলতেছেন স্যার? আপনি ব্যবস্থা করবেন? স্যার, আল্লাহ আপনার ভালো করুক, আপনি তো ওই আমার সামনে হাজির হয়েছেন, নয়তো তো আমার কিডনি বিক্রি করা তো স্যার। তাই তুই চুপ থাক। তুমি দেখবা মানে? তুমি ওর বোনের বিয়ের জন্য 50,000 টাকা আর একটা বাইক দিবা? টাকা কি বেশি হয়ে গেছে? যেখানে সেখানে টাকা রইবা। চলো এখান থেকে। আরে কি করছো? স্যার, স্যার। কিরে তুই তুই গেট রেখে উপরে কি করিস? ম্যাডাম, স্যার না আসতে বলছিল, এই কারণে আসছি। ও আসতে বলবার তুই শুশু করে চলে আসবি? ম্যাডাম, আমি কি করবো, স্যারই তো আসতে বলছিল, এই কারণে তো আসছি। এই, তোরা ছোট লোক ফকিন্নিরা এত নির্লজ্জ কেন? হ্যাঁ, এত বেহায়া কেন? লজ্জা শরম বলতে কি কোনো কিছু নাই? একটু লজ্জা করে না তোদের? ম্যাডাম, স্যারই তো বললো যে আমার বোনের বিয়েতে সে একটা বাইক আর 50,000 টাকা দিবে, এই কারণে তো আইছি আমি। ও আচ্ছা, ও বললো তোর বোনের বিয়েতে 50,000 টাকা আর একটা বাইক দিবে, আর তুই বিশ্বাস করে নিলি? হ্যাঁ, ম্যাডাম, স্যার কি মিথ্যা কথা বলতে পারে? উনি তো আমার আসতে বলছে। ও আসতে বলবো আর ও বললো সবকিছু তুই বিশ্বাস করে নিলি, আর অন্য শ্বশুর করে চলে আসলি কেন? হ্যাঁ, লজ্জা করে না? এই, একটা বাইকের দাম জানিস কত টাকা? ম্যাডাম, কি করবো বলেন? আপনি তো জানেন আমি সিকিউরিটি চাকরি করি, মাত্র 15,000 টাকা বেতন পাই। আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, ছেলেটা খুব ভালো ম্যাডাম, একটা বাইক 50,000 টাকা দিলে বিয়েটা হবে। আর যদি আমি বাইক 50,000 টাকা না দিতে পারি, তাহলে ম্যাডাম আমার বোনের বিয়েটা হবে না। ম্যাডাম প্লিজ একটু দয়া করেন। এই চুপ! আমাদের কোন ঠেকা পড়ছি তোর মতো ছোট লোক ফকিন্নির বোনের বিয়েতে একটা বাইক আর 50,000 টাকা দিব? লজ্জা করে না তোর? এইভাবে ফকিন্নির মতো এখানে আসছিস হাত পেতে ভিক্ষা চাওয়ার জন্য? যা এখান থেকে। ম্যাডাম, আমি ভিক্ষা চাইতে আই নাই, ভিক্ষা চাওয়ার অভ্যাস আমার নাই। ম্যাডাম, স্যার তো আসতে বলছিল, এই কারণেই তো আইছি। ও আসতে বলবো আর তুই শুশু করে চলে আসবি? লজ্জা শরম বলতে কোনো কিছু নাই তোর? ম্যাডাম, টাকাটা তো আমি এমনি এমনি চাইতেছি না, আমি ধার হিসেবে চাইতেছি। আপনি স্যারের ডাক দেন, আমি স্যারের কাছ থেকে ধার হিসেবে নেব, দরকার পড়লে আমি আমার বেতন থেকে ধারটা পরিশোধ করে দেবো। ম্যাডাম, আপনি স্যারের ডাক দেন। কি বললি তুই? ধার নিবি? তোর বেতন মাত্র 15,000 টাকা, কত বছর ধরে এই ধার শোধ করবি? একটা বাইকের দাম কত তোর কোনো আইডিয়া আছে? শোন, তুই যেন আমাকে কি বলেছিলি? তোর কিডনি বিক্রি করে তোর বোনের বিয়ে দিবি? হ্যাঁ, তাহলে সেটাই কর না। তুই তোর কিডনি বিক্রি করে তোর বোনের বিয়ে দে, নয়তো আমি যে তোকে বলেছিলাম একটা রিক্সাওয়ালা বা কামলা ধরে তোর বোনের বিয়ে দিয়ে দে, এটাই তোর জন্য ভালো হবে। ঠিক আছে ম্যাডাম, আমার কোনো ভিক্ষা লাগবে না, আমার কোনো সাহায্য লাগবে না। আমার বোনের বিয়ের জন্য যদি আমাকে কিডনি বিক্রি করতে হয়, তাহলে আমি আমার 2টা কিডনি বিক্রি করে দেবো। তারপরও আমি আমার বোনের চোখে পানি দেখতে পারবো না, আমি আমার বোনের বিয়ে ভাঙতে দেবো না। আমার বোনের বিয়ে হবে, হবে ম্যাডাম। হ্যাঁ, যা যা। আপনাদের সাহায্য লাগবে না,
তোদের মতো ছোট লোক ভিখারিদের আমার খুব ভালো করেই জানা আছে। কি ব্যাপার রুবেল, কি হয়েছে? তুমি কান্না করতেছো কেন? স্যার আমি আপনার কাছে গিয়েছিলাম। হ্যাঁ, আমি তোমাকে আসতে বলেছিলাম, সেটা না হয় ঠিক আছে, তুমি কান্না করতেছো কেন সেটা তো বলবা। স্যার আমার বোনের বিয়ের জন্য আপনাদের কোনো সাহায্য করতে হবে না, সাহায্য লাগবে না, আমি আমার বোনের বিয়ে দিতে পারবো স্যার। সাহায্য লাগবে না মানে? কি হয়েছে রুবেল, আমাকে বলো। স্যার আপনি তো বলেছিলেন যে আমার বোনের বিয়েতে একটা বাইক আর 50,000 টাকা দিবেন, এই কারণে আসতে বলছিলেন। আমি আপনার বাসায় গেছি, কিন্তু যাওয়ার পর ম্যাডাম আমাকে যা তা বলে অপমান করছে, বলছে ছোট লোক ফকিন্নি, আমি নাকি ভিক্ষা যেতে আইছি। আসলে স্যার আমরা তো গরিব মানুষ, আমার বোনের বিয়েটা খুব কষ্ট করে ম্যানেজ করছি, এখন যদি এই বিয়েটা ভেঙে যায় তাহলে আমরা সমাজে মুক্তি হয়ে যাবো না স্যার। কি, ও তোমাকে এইভাবে অপমান করেছে? রুবেল, তুমি ওর কথা কিছু মনে করো না, তুমি এক কাজ করো, আগে তোমার বোনের বিয়েটা দাও, তারপর দেখা যাবে। স্যার আমি ম্যাডামকে এই কথা বলেছিলাম যে ম্যাডাম টাকাটা আপনার এমনি দেওয়া দরকার নেই, আমাকে ধার হিসেবে দেন, আমি আস্তে আস্তে পরিশোধ করে দেবো। কিন্তু তারপরে ম্যাডাম আমার কোনো কথা শুনে বাসার থেকে অপমান করে বের করে দিচ্ছে। আচ্ছা রুবেল দাঁড়াও, এখানে 2.5 লাখ টাকা আছে, 50,000 টাকা তোমার বোনের বিয়েতে খরচ করো, আর 2 লাখ টাকা দিয়ে তোমার বোনের হাজবেন্ডকে একটা বাইক কিনে দিও। নাও। না না স্যার, আমি ভিক্ষা নিতে পারবো না স্যার, আমার টাকা লাগবে না স্যার। আরে ভিক্ষে কেন বলতেছো? তুমি আমার বাসার সিকিউরিটি গার্ডে জব করো, তোমার বিপদ আপদে পাশে থাকা আমার দায়িত্ব। এই টাকাটা আমি কিন্তু তোমাকে দিলাম, তোমার বোনের বিয়েতে খরচ করো। না স্যার, এত টাকা আমি আপনাকে শোধ দিতে পারবো না স্যার, আমার লাগবে না। কে বলেছে তোমাকে শোধ করতে? শোধ করতে হবে না, তুমি আমার ভাইয়ের মতো, আর ভাইয়ের বিপদে ভাই পাশে দাঁড়াবে, এটা তো স্বাভাবিক, তাই না? নাও, তুমি টাকাটা রাখো। না স্যার, আমি তারপরে নিতে পারবো না। রুবেল, আমি আর কোনো কথাই শুনতে চাই না, তুমি টাকাটা রাখো তো, দরকার পড়লে তোমার বেতন থেকে 1,000 টাকা করে প্রতি মাসে রেখে দিও। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আরে কি করতেছে? আমি আমার জীবনও আপনার ঋণ পরিশোধ করতে পারবো না স্যার, আপনি যে আমার কি উপকার করছেন স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ দিতে হবে না, তুমি যাও, তোমার বোনের বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে স্যার, আমি এখনই যেতেছি, আমি আমার মায়ের ফোন দিয়ে বলতেছি পাত্রপক্ষকে আসতে। যাই স্যার, আসসালামু আলাইকুম স্যার। নেহার এত বড় সাহস, ও আমাদের সিকিউরিটি গার্ডকে অপমান করে কথা বলেছে, আজকের খবর আছে। নেহা, নেহা বোন তুই কই? নেহা, আরে ভাইয়া, কি ব্যাপার, তোমাকে কেমন দেখাচ্ছে কেন? বোন রে, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? কি সর্বনাশ? মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, মা হসপিটালে ভর্তি। ডাক্তার বলেছে মাকে ইমার্জেন্সি অপারেশন করাতে হবে, আর অপারেশন করতে 1 লাখ টাকা লাগবে। বোন রে, তুই তো জানিসই 3 মাস ধরে আমার চাকরি নেই, এখন এই মুহূর্তে আমি 1 লাখ টাকা কোথায় পাই বলতো? তাই কোনো দিশা না পেয়ে তোর কাছে চলে আসছি, তোর হাজব্যান্ডকে বলে 1 লাখ টাকা ম্যানেজ করে দে না। ভাইয়া, তুমি এসব কি বলছো? মা অসুস্থ, হসপিটালে ভর্তি, 1 লক্ষ টাকা লাগবে? কিন্তু কিভাবে মা অসুস্থ হলো? এখন এইসব কথা বলার সময় নেই, যেভাবে হোক ইমার্জেন্সি 1 লাখ টাকা লাগবে, তুই ব্যবস্থা করে দে না রে বোন। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি শান্ত হয়ে বসো, জিসান আসুক, আমি ওর কাছ থেকে বলে যেভাবে হোক 1 লাখ টাকা ম্যানেজ করে নিব। ওগো তুমি আসছো? জিসান, ভাইয়া বলতেছে মা অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি, আমার মাকে বাঁচানোর জন্য 1 লাখ টাকা লাগবে, মায়ের ইমার্জেন্সি অপারেশন করতে হবে, তুমি প্লিজ যে কোনো একটা ব্যবস্থা করে দাও না। আমার কাছে কোনো টাকা নেই, আমি কোনো টাকা দিতে পারবো না। টাকা নেই মানে? তুমি এসব কি বলছো? তোমার কাছে তো সবসময় 5-10 লাখ টাকা থাকে, আর তুমি বলতেছো তোমার কাছে টাকা নেই। সব সময় থাকে, কিন্তু এখন আমার কাছে কোনো টাকা নেই। ভাই তুমি প্লিজ না করো না, মাকে ইমার্জেন্সি অপারেশন করতে হবে, ডাক্তার বলেছে ইমার্জেন্সি অপারেশন না করলে মা মারা যাবে, প্লিজ তুমি আমাকে টাকাটা দাও। আপনারা একটা কথা বুঝতে পারছেন না কেন? বললাম তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কোনো টাকা দিতে পারবো না। আমি কি টাকা নিয়ে বসে থাকি নাকি যে আপনি আসবেন আমার কাছে টাকা চাইবেন আর আমি টাকা দিয়ে দিব? আমার মনে পড়ছে, জিসান, তুমি তো আমাকে কিছুদিন আগে 1 লাখ টাকা দিয়েছিলে, সেই টাকা তো আর নাওনি, সেই টাকা আমার কাছে এখন আছে। ভাই তুমি এখানে দাঁড়াও, আমি এখন টাকাটা নিয়ে আসছি। নেহা,
ভাই এই নাও 1 লাখ টাকা। আর চলো, মাকে ইমার্জেন্সি অপারেশন করাতে হবে। কি ব্যাপার জিসান, তুমি এইভাবে আমার ভাইয়ের হাত থেকে টাকা কেন নিয়ে গেলা? আমার টাকা আমি দেবো না। জিসান ভাই, এই টাকাটা দাও। এই টাকাটা না হলে আমার মাকে বাঁচানো যাবে না। আপনার মা মরলো না বাঁচলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনার মা অসুস্থ, আপনি আপনার টাকা দিয়ে আপনার মায়ের চিকিৎসা করুন, আমি কেন টাকা দিব? আপনার কি লজ্জা করে না? ছোট বোনের হাজবেন্ডের কাছে আসছেন টাকা চাওয়ার জন্য? জিসান ভাই, তোমার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, টাকাটা আমাকে দাও। ঠিক আছে, টাকাটা আমাকে ধার হিসাবে দাও, আমি তোমাকে পরে পরিশোধ করে দেবো। ধার হিসেবে দেবো মানে? ধার যদি নিতেই হয় অন্য কারোর কাছ থেকে নিন। আমি কি এখানে টাকার গাছ লাগিয়েছি নাকি যে আপনি আসবেন আর আমি টাকা দিয়ে দিব? জিসান, হঠাৎ করে তোমার কি হলো? তুমি তোমার ভাইয়ের সাথে কখনো এরকম ব্যবহার করো না, আজকে তুমি আমার ভাইয়ের সাথে এরকম ব্যবহার করতেছো কেন? কেন করতেছি তুমি বুঝতে পারছো না? আমাদের বাসার দারোয়ান ও ওর বোনের বিয়ে ঠিক করেছিল। সামান্য 50,000 টাকা আর একটা বাইকের জন্য ওর বোনের বিয়েটা ভেঙে যাচ্ছিল। ওর বোনকে বিয়ে দেওয়ার জন্য ও ওর কিডনি পর্যন্ত বিক্রি করতে চেয়েছে। আমি ওকে সাহায্য করবো বলে আমার বাসায় আসতে বলেছি। ও আমার বাসায় আসার পরে তুমি যা ইচ্ছে তাই নয় বলে ওকে অপমান করেছো। বেচারা বাসা থেকে কান্না করতে করতে বেরিয়ে গেছে। এই তুমি কিভাবে পারলে ওর সাথে এরকম খারাপ ব্যবহার করতে? তুমি সামান্য একজন দারোয়ানের সাথে আমার মায়ের তুলনা করছো? কোথায় ওই দারোয়ান আর কোথায় আমার মা? চুপ! আর একটা কথাও তুমি বলবে না। তোমার মা মানুষ, দারোয়ান কি মানুষ না? তোমার মায়ের জন্য তোমার মায়া হয়, দারোয়ানের বোনের জন্য তোমার মায়া হয় না? এই তুমি একেবারে চিন্তা করেছো সামান্য 50,000 টাকা আর একটা বাইকের জন্য ওর বোনের বিয়েটা যদি ভেঙে যেত, ও কতটা কষ্ট পেত? ভাই হিসেবে ওর কেমন লাগতো? ও কি সমাজে মুখ দেখাতে পারতো? পারতো না। নেহা, আমি এসব কি শুনছি? জিসান এসব কি বলছে? আপনি ঠিকই শুনেছেন, আপনার বোনের স্বভাব চরিত্র ভালো না। আমি কোথায় টাকা দিব, কাকে সাহায্য করব না করব, সেই সব বিষয়ে আপনার বোন নাক গলায়। আমার এত টাকা পয়সা, আমি যদি সঠিক সময় আমার টাকা পয়সা কাজে না লাগাতে পারি তাহলে এত টাকা পয়সা দিয়ে কী হবে বলুন? এবার আমি বুঝতে পেরেছি যে জিসান আমার চোখের দিকে তাকিয়ে কথা বলে না, সেই জিসান কেন আজকে আমাকে এভাবে অপমান করছে। কি রে নেহা, তুই তোদের বাসার দারোয়ানকে অপমান করে যা ইচ্ছা তাই বলে এই বাসা থেকে বের করে দিয়েছিস সামান্য কিছু টাকার জন্য? তোর মায়ের জন্য তোর মায়া আছে, ওই দারোয়ানের বোনের জন্য কি দারোয়ানের মায়া নেই? আরে তুই এই কাজটা কিভাবে করলি? আমরা তোকে এই শিক্ষা দিয়েছি, তোর হাজবেন্ডের টাকা ও কোথায় খরচ করবে কোথায় করবে না সেটা ওর ব্যাপার, তুই কেন এসব ইন্টারফেয়ার করিস? ভাইয়া, 5-10 লাখ টাকা দিয়ে মানুষকে সাহায্য করার অ্যাবিলিটি আমার আছে। আল্লাহ পাক সেই তৌফিক আমাকে দিয়েছে। আজকে আমি আপনার সাথে এরকম ব্যবহার করতাম না। আপনার বোনকে শিক্ষা দেওয়ার জন্য আমি আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করেছি। আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন, আপনি কষ্ট নেবেন না। জিসান, আমি বুঝতে পারছি মানুষ বিপদে পড়লে টাকার কত প্রয়োজন হয়। তুমি আমাকে মাফ করে দিও। তুমি কাকে টাকা দিবা না দিবা আমি তোমার এই বিষয়গুলো তার কখনো ইন্টারফেয়ার করব না। তুমি আমাকে প্লিজ মাফ করে দিও। আমি আমি দারোয়ানের কাছে মাফ চেয়ে নিব। ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো, আমি তোমাকে মাফ করে দিয়েছি। জিসান, তাহলে তুমি এই 1 লাখ টাকা আমার ভাইকে দিয়ে দাও। আমার মায়ের অপারেশনের জন্য 1 লাখ টাকা ইমার্জেন্সি দরকার। টাকা ভাইয়াকে দিতে হবে না, চলো আমরা সবাই মিলে মায়ের কাছে যাই। সত্যি বলছো তুমি? তুমি যাবা? হ্যাঁ চলো ভাইয়া, চলুন। হ্যাঁ চলো।